শুরুতেই আমরা ছোট্ট জিনকে দেখতে পাই। কয়েকদিন আগে জিনের মা মারা গিয়েছিল, তাই পুলিশ অফিসার জিনকে জিজ্ঞাসা করে তার মা যখন মারা যায় তখন সে সন্দেহজনক কিছু দেখেছে কিনা। জিন জানায়, না, আমি কিছুই দেখিনি, সে দিনটা অন্য সব দিনের মতোই ছিল। মা সবসময়ের মতো কাজ থেকে ফেরার সময় অনেক বেশি ড্রিঙ্ক করে বাসায় ফিরে আসে, আর বাসায় এসেই আমাকে মারধর করতে শুরু করে। মার থেকে বাঁচার জন্য আমি বাথরুমে ঢুকে পড়ি। এরপরে কি হয়েছে আমি আর কিছুই বলতে পারবো না, কিন্তু বাস্তবে তো ঘটনা ছিল পুরাই উল্টা। সেদিন তার মা অনেক ড্রিঙ্ক করে এসে তাকে মেরেছিল ঠিকই, কিন্তু একটু মারার পরই তিনি অনেকটা বেহুশ হয়ে বিছানায় পড়ে যায়, আর জিন বসে বসে তার ব্যথার জায়গায় ব্যান্ডেজ লাগাতে থাকে। আসলে তার মাও এসব করত মনের দুঃখে, কারণ তার বাবা কোনো কাজই করত না। তার মাকে ঘরের এবং বাইরের সব কাজই একা করতে হতো। তাছাড়া দাম্পত্য জীবনেও তার বাবার সঙ্গে তার মায়ের সম্পর্কটা খুবই খারাপ যাচ্ছিল। একটু পরই জিনের বাবাও বাড়ি ফিরে আসে। জিন তার বাবাকে বলে, মা আজকাল আমার গায়ে অনেক বেশি হাত তোলে, তুমি কি মাকে কিছু বলতে পারো না? বাবা বলে, আমিও তোমার মায়ের ওপর খুবই অতিষ্ঠ হয়ে গেছি, তার কাছে তো আমি ডিভোর্সও চাচ্ছি, কিন্তু দিচ্ছে না। এসব কথা বলতে বলতে জিনের বাবা তার মায়ের পা ধরে টানতে টানতে হেসড়ে বাইরে নিয়ে যেতে থাকে। সেদিন আবার অনেক বৃষ্টি হচ্ছিল, যার কারণে সিঁড়িগুলো খুবই পিচ্ছিল ছিল। এই সুযোগে জিনের বাবা করে কি তার মাকে উপর থেকে ঠেলে ফেলে দেয়, যাতে করে সবাই মনে করে তার মা মাতাল অবস্থায় পা পিছলে পড়ে গিয়ে মারা গিয়েছে। মায়ের পড়ে যাওয়ার শব্দ শুনে জিন বাইরে আসে আর বাবাকে জিজ্ঞাসা করে, তুমি কি মাকে ফেলে দিয়েছ? বাবা বলে, হ্যাঁ ফেলেছি। আমি জানি আমি যেমন তোর মায়ের ওপর অতিষ্ঠ, তুই নিজেও তার উপর আমার থেকে বেশি অতিষ্ঠ, তাই এখন থেকে আমি যেমনটা বলবো তুই ঠিক তেমনটাই করবি। চিন্তা করিস না, কিছুদিন পরে আমি তোর জন্য নতুন একটা মা নিয়ে আসবো, যে কিনা অনেক ধনী, আর সে তোকে এসে এভাবে মারবে না। এ বলে তার বাবা সেখান থেকে চলে যায়, আর জিন তার মায়ের কাছে চলে আসে। দেখা যায় তার মা তখনও বেঁচেই ছিল। তিনি জিনের কাছে সাহায্যও চায়, কিন্তু জিন তার মাকে কোনো সাহায্য না করে এখান থেকে চলে যেতে চায়। ঠিক তখনই তার মা সাহায্যের জন্য আবারও তার পা ধরে, কিন্তু জিন তার মার হাতটা সরিয়ে সেখান থেকে চলে যায়। যা দেখে আমরা বুঝতে পারি জিন কতটা নিষ্ঠুর আর পাষাণ মনের মেয়ে। নিজের মাকে এভাবে মরার মধ্যে ফেলে রেখে সে চলে যায়। যাক, এভাবে অনেকগুলো বছর কেটে যায়। এখন বর্তমানে আমরা দেখি জিন অনেক বড় একজন সুপারস্টার আর অ্যাক্ট্রেস হয়ে গিয়েছে। তবে জিনের এ পর্যন্ত পৌঁছানোর পিছনেও রয়েছে অনেক বড় রহস্য আর ভয়ঙ্কর কিছু অতীত। আসলে জিন এমন একটা মেয়ে যে কিনা নিজের স্বার্থের জন্য অন্যদের ব্যবহার করে থাকে, বিশেষ করে ছেলেদেরকে। এখানে আমাদেরকে জানানো হয় যে জিন নিজের হাতে কখনো কোনো মার্ডার করেনি, কিন্তু দুজন ব্যক্তির মৃত্যুর পিছনে সে নিজেই দায়ী। এখন কেন আর কিভাবে সেটা তো আমরা আস্তে আস্তে জানতে পারবো। এখান থেকে গল্প ফিরে আসে 2016 সালে, অর্থাৎ জিন যখন হাই স্কুলে পড়তো সেই সময়টায়। জিনকে তার স্কুলে সবাই খুব শান্তশিষ্ট মেয়ে হিসেবেই চিনে। একদিন জিন তার ক্লাসে বসে চুপচাপ পড়ছিল। জিন ছাড়া বাকি সব স্টুডেন্টরা তাদের এক টিচার যার নাম কোয়া তার জন্মদিন উদযাপন নিয়ে অনেক বেশি আনন্দ করছিল। তখনই দেখা যায় মিস কোয়ার ফিয়োন্সে গাড়ি থেকে নেমে ক্লাসের দিকে আসছিল। আসলে মিস কোয়ার কিছু ছবি স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটে কেউ একজন নিজের পরিচয় লুকিয়ে সেগুলো ভাইরাল করে দিয়েছে, যেটা দেখার পর পুরো স্কুলে তো হট্টগোল লেগে যায়। আর ঠিক এজন্যই তার ফিয়োন্সে এসে পুরো ক্লাসের সামনে সেই ছবিগুলো দেখিয়ে সবার সামনে তাকে অনেক অপমান করে সম্পর্কটা ভেঙে দিয়ে চলে যায়। এই ছবিগুলোতে দেখা যায় মিস কুয়া কোনো একটা অপরিচিত লোকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছে, যদিও সে ছবির মধ্যে থাকা ওই লোকটার চেহারা দেখা যায় না, শুধু মিস কুয়ার চেহারাই দেখা যাচ্ছিল। ফলে মিস কুয়াকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। মিস কুয়া যখন প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছিল, তখনই তিনি হুচটকে পড়ে যেতে গেলে জিন এসে ওনাকে ধরে নেয়। এখানে জিনের কথা থেকে আমরা জানতে পারি এই সব কিছুর পিছনে আসলে তারই হাত রয়েছে। মিস কুয়া কিছুদিন আগে জিনকে তার মা নেই বলে অনেকগুলো কটু কথা শুনিয়েছিল, আর তাকে বেশ অপমানও করেছিল, যেটার প্রতিশোধ জিন এভাবে নিয়েছে। কি ডেঞ্জারাস মেয়ে বুঝতে পারছেন? এখানে মিস কুয়া যখন সেখান থেকে বের হয়, তখনই সেখানে এন্ট্রি হয় সিমি নামের এই মেয়েটির। সিমি ছিল জিনের পরবর্তী টার্গেট।
সিমি আর জিন একই ক্লাসে পড়ে। সিমি সবসময় প্রথম হয়ে আসছিল, কিন্তু হঠাৎ আজকে গিয়ে সে দেখতে পায় এই প্রথমবারের মতো সে দ্বিতীয় হয়েছে। তার প্রথম স্থান দখল করেছে জিন। এতে সিমি অনেকটা রেগে যায় আর টিচারের কাছে এর কারণ জানতে চাইলে টিচার তাকে জানায়, তুমি তো সবকিছুতেই ভালো নাম্বার পেয়েছো, কিন্তু আর্টে অনেক কম নাম্বার পেয়েছো। এতে করে সিমি তো আর্ট টিচারের উপর অনেক রেগে যায়। ক্লাস শেষ হলে সিমি আর্ট টিচারের সঙ্গে দেখা করতে আসলে দেখতে পায় জিন আর টিচার একসাথে কিছু কথা বলছে। সে তাদের কথা শুনতেই যাবে, ঠিক তখনই সেখানে জুন নামের এই ছেলেটি চলে আসে আর সে এসে সিমিকে এখান থেকে নিয়ে চলে যায়। এভাবেই সেদিনের মতো জিনকে জুন বাঁচিয়ে নেয়। আসলে জুন মনে মনে জিনকে অনেক পছন্দ করে, সে তার জন্য সবকিছু করতে পারে। পরের দিন স্কুলে দেখা যায় সিমি জিনের কাছে আসে আর জিজ্ঞাসা করে গতকাল সে আর্ট টিচারের সাথে কি কথা বলেছিল। জিন খুব ঠান্ডা গলায় বলে, তোমার উচিত হবে মানুষের ব্যাপারে নাক না গলিয়ে নিজের চরকায় তেল দেওয়া। তাছাড়া সিমি যদি নিজের ভালো চায় তাহলে জিনের পিছনে না লাগলেই তার জন্য ভালো হবে। সিমি জিনের মুখে এসব কথা শুনে আরো বেশি রেগে যায়। সাথে সিমি এটাও বুঝতে পারে জিনকে দেখতে যতটা শান্তশিষ্ট আর ইনোসেন্ট মনে হয়, সে আসলে ততটাও ইনোসেন্ট না, খুবই ভয়ঙ্কর একটা মেয়ে। তার পরের সিনে দেখা যায় ক্লাসের সবাই জিনকে অভিনন্দন জানাচ্ছে ক্লাসে প্রথম হওয়ার জন্য। তারপর এক টিচার জুনকে বলে ডিবেট কম্পিটিশনের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য, কারণ কিছুদিন আগে সে রাইটিং কম্পিটিশনে ফার্স্ট হয়েছিল, যার জন্য সে কম্পিটিশনে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। তখন জুন টিচারকে বলে সে এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে চায় না, বরং এই সুযোগটা সে জিনকে দিতে চায়। জুনকে এমনটা করতে দেখে সিমির মেজাজ তো আরো বেশি খারাপ হয়ে যায়, কারণ এই সিমি আবার জুনকে পছন্দ করত আর কম্পিটিশনে জুন আর তার একসাথে অংশগ্রহণ করার কথা ছিল, যেখানে এখন জুনের জায়গায় জিন যাবে। এটা তো সিমি কোনোভাবেই মানতে পারছিল না। ফলস্বরূপ তারা যখন একসাথে কম্পিটিশনের ব্যাপারে ডিসকাশন করছিল যে কে কি কাজ করবে, তখন সিমি ইচ্ছে করে রিসার্চের নাম করে জিনকে ফলস্বরূপ তারা যখন একসাথে কম্পিটিশনের ব্যাপারে ডিসকাশন করছিল যে কে কি কাজ করবে, তখন সিমি ইচ্ছে করে রিসার্চের নাম করে জিনকে এক সাইড করে দিতে চায়। কিন্তু জিন তো ছিল তার থেকেও বড় শয়তান, সে সিমির চালাকি বুঝে ফেলে আর তার এই সিদ্ধান্তে রাজি হয় না। ফলে সিমি আরো রেগে যায়। এবার বাড়ি ফেরার সময় সিমি তার মাকে সবকিছু বলে। তার মা সিমিকে বলে সে যেন জিনকে নিয়ে কোনো চিন্তাই না করে, কারণ সিমির বাবা অনেক প্রভাবশালী আর ধনী একজন ব্যক্তি। প্রতি বছর তিনি তাদের স্কুলে অনেক টাকা ডোনেট করে। তারা অবশ্যই এই জিনের একটা ব্যবস্থা করে ছাড়বে। তাছাড়া কিছুদিন আগে তিনি এটাও জানতে পেরেছে যে জিন নাকি অনাথ একটা মেয়ে, সে নিজের পড়াশোনার খরচ চালাতেও হিমশিম খায়। এই মেয়েকে নিয়ে সিমিরা তো চিন্তা করার কিছুই নেই। জিনের ব্যাপারে এসব ইনফরমেশন শুনে সিমি তো খুবই খুশি হয় আর মনে মনে একটা পরিকল্পনা করে। অন্যদিকে জুন কিছু খাবার নিয়ে জিনের বাসায় চলে আসে আর ভিতরে না ঢুকে বাইরে থেকে জিনের দিকে তাকিয়ে থাকে। এর পরের মুহূর্তে সে চোখ বন্ধ করতেই তার চোখের সামনে অতীতের কিছু সিন ভেসে ওঠে আর চোখ খুলতেই সে নিজেকে জিনের কাছে দেখতে পায়। জিন বলে অনেক রাত হয়েছে, এখন তোমার বাসায় ফেরা উচিত, কিন্তু জুন তার কাছেই থেকে যেতে চায়। জিন এখানে তার কাছে একটা নোট চায়। জুন যখন সে নোটটা দেয়, জিন তার ভিতরে একটা লেটার খুঁজে পায়। এই লেটার জুনকে কে দিয়েছে এ ব্যাপারে জুন তো নিজেও কিছুই জানতো না। জিন এবার লেটারটি খুলে দেখে এটা তো একটা লাভ লেটার। চিঠি পড়ে তারা জানতে পারে এই লেটারটি আসলে সিমি জুনকে দিয়েছে। জুন জিনকে চিঠিটা ফেলে দিতে বলে, কিন্তু জিন বলে না, তোমার উচিত এই চিঠিটার উত্তর দেওয়া, আর এই কাজে আমি নিজে তোমাকে সাহায্য করব। যাই হোক, পরের দিন স্কুলের সবাই জিনকে নিয়ে গসিপ করছিল, কারণ কেউ একজন পুরো স্কুলে হিউমার ছড়িয়ে দিয়েছে যে জিন একটা অনাথ আর খুবই গরিব পরিবারের একটা মেয়ে, এমনকি তার মাও নেই। ফলে স্কুলের সবাই জিনকে অন্যভাবেই দেখছিল আর এটা ছিল সিমির কাজ। সে আগের দিন এই পরিকল্পনাই করেছিল যে জিনকে সে সবার সামনে এভাবেই অপদস্থ করবে। এদিকে সিমির মা টাকা দিয়ে জিনকে কম্পিটিশন থেকে বের করে দেয়। তারপর টিচার জিনকে বলতে থাকে ফাইনাল কম্পিটিশন আসতে আর বেশি
সময় বাকি নেই, তাই একদম নতুন কাউকে তারা নিতে চাচ্ছে না। সবকিছুর পরেও যদি তারা নতুন কাউকে নিতে চায়, তাহলে কিছু স্টুডেন্টদের বাবা মারা অলরেডি হুমকি দিয়েছে যে তারা এর বিরুদ্ধে কমপ্লেন করবে। এই কথা শুনে জিন তো খুব শান্তভাবে বলে, কার কার বাবা মা হুমকি দিয়েছে? এতে মিস চুপ হয়ে যায়। তারপর ক্লাসরুমে সিমি জিনকে কম্পিটিশন থেকে বের করে দিয়েছে বলে অনেক অপমান করে বেশ কিছু কথা শুনিয়ে দেয়। এখানে জিন তো তাকে তেমন কিছুই বলে না, শুধু একটা চিঠি ধরিয়ে দিয়ে বলে, এই চিঠিটা জুন তোমাকে দিতে বলেছে। সেই চিঠিতে সিমিকে অনেক অপমানের সাথে রিজেক্ট করা হয়েছিল। এতে সিমিও অনেক অপমান বোধ করে। তারপর দেখা যায় টিচার সিমিদেরকে ওনার রুমে ডাকে আর বলতে থাকে এই বছরের কম্পিটিশন ক্যান্সেল করা হয়েছে, কারণ কেউ একজন এই কম্পিটিশনের অথরিটির কাছে তাদের স্কুলের বিরুদ্ধে অভিযোগ করেছে। এই শুনে সিমি তো প্রচন্ড রেগে যায় আর ওয়াশরুমে এসে তার মাকে কল করে বলতে থাকে এই সবকিছুর পিছনে নিঃসন্দেহে জিনেরই হাত রয়েছে। তাকে কম্পিটিশনে পার্টিসিপেট করতে দেওয়া হয়নি বলে সে এই রিপোর্টগুলো করেছে। আমি জিনকে ছাড়বো না। তখনই ওয়াশরুম থেকে জিন বের হয়ে আসে, অর্থাৎ জিন সিমির সব কথাই শুনে ফেলেছে। এবার জিন সবসময়ের মতো শান্তভাবে বলতে থাকে, তুমি যেমন কর্ম করেছ তেমনই ফল পেয়েছ। আমি একজন অনাথ, আমার মা নেই, এইসব কথা তো তুমি স্কুলে ছড়িয়েছ, এটা আমি খুব ভালো করেই জানি। কিন্তু আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ তোমার জন্য আমার এই বোরিং স্কুল লাইফটা এখন অনেক বেশি এন্টারটেইনিং হয়ে গিয়েছে। এই বলে জিন অনেকটা ভাব নিয়ে এখান থেকে চলে যায়, যেটা দেখে সিমির তো আরো বেশি ফাটতে থাকে। যাই হোক, তারপর সিমি ক্লাসে এসে জিনের নোটবুক নিয়ে তার হাতের লেখার সাথে সেই চিঠিটার হাতের লেখা মিলিয়ে দেখে তার সন্দেহই ঠিক ছিল, এটা আসলে জিনই লিখেছে, জুন লেখেনি। অন্যদিকে আমরা একটা স্ক্যামের ব্যাপারে জানতে পারি, যে স্ক্যামটা জিন পরিচালনা করত সবার নজর থেকে লুকিয়ে। সেই স্ক্যামটা হলো স্কুলের শিক্ষার্থীদের তাদের নানা প্রয়োজনে ছোট ছোট লোন দেওয়া, যে লোনের বদলে তারা অনেক বেশি সুদ নিত। আর কেউ যদি একদিনের জন্য এ টাকা পরিশোধ করতে না পারে, তাহলে তাকে নানাভাবে হ্যারাসমেন্ট করে সেই টাকা উদ্ধার করা হতো। তবে জিন নিজে এসব কিছুই করত না, কিম নামের একটা ছেলেকে দিয়ে এই স্ক্যামের সকল কাজ করাতো। কিমও জিনের সাথে একই ক্লাসে পড়তো। এদিকে তো সিমি অনেক রেগে টেগে এক বালতি পানি এনে জিনের উপর ঢেলে দেয়, কারণ জিন নিজে চিঠি লিখে তাকে এতটা অপমান করেছে। জিনও কম না, সে তার এ অবস্থা নিয়ে ক্লাসরুমে চলে আসে। তাকে এভাবে দেখে ক্লাসের সবাই তো একদম অবাক হয়ে যায়। আর এই অবস্থায় ক্লাসে আসার কারণ হলো সে সবার সামনে ইনোসেন্ট সাজার চেষ্টা করে। আর জুন দৌড়ে এসে তাওয়াল নিয়ে তার গাটা ঢেকে দিয়ে এখান থেকে রেস্টরুমের দিকে নিয়ে যায়। যাওয়ার সময় তাদের সাথে কিমের আবার দেখা হয়ে যায়। তাদের এই অবস্থা দেখে কিম জিজ্ঞাসা করে তাদের কি হয়েছে, তবে তারা দুজনের কেউই তার সাথে কোনো কথাই বলে না। আসলে সে স্ক্যামের কারণে তারা কেউই স্কুলে কিমের সাথে কথা বলতো না, যাতে করে কারোর কোনো সন্দেহ না হয়। এখানে আমরা জানতে পারি জিন কি করে কিমের সাথে হাত মিলিয়েছিল। আসলে এই কিমের আবার চুরি করার স্বভাব ছিল। একদিন কিম একজনের সাথে ঝগড়া করে না পেরে তার ব্যাগ থেকে এয়ারপোর্ট চুরি করছিল। তখনই সেখানে জিন চলে আসে। জিনকে দেখে কিম একটু ভয় পেলে জিন বলে, ভয় পাওয়ার দরকার নেই, আমি কাউকে কিছুই বলবো না। কিম বলে, এর বদলে তাহলে তুমি আমার কাছে কি চাও? এই সুযোগে জিন তার এই স্ক্যামের কাজে কিমকে ঢুকিয়ে নেয় আর বলে, এই কাজের বদলে তুমি টাকাও পাবে। আর এই কিমের আবার তার বাবার সাথে সম্পর্কটা খুব একটা ভালো ছিল না, যার কারণে সে টাকার জন্য জিনের কথায় রাজি হয়ে যায়। যাই হোক, তারপর একদিন ক্লাসরুমে বসে কিম জিনের সাথে সেই স্ক্যামের বিজনেসের ব্যাপারেই কথা বলছিল, যেখানে তার ফোনে জিনের নাম সেভ করা ছিল বস নামে। ঠিক তখনই তাদের টিচার তার কাছ থেকে একটা হিসাবের খাতা খুঁজে পায়, যেখানে অনেক স্টুডেন্টের নামের পাশে বিভিন্ন সংখ্যা লেখা ছিল, যেটা দেখে টিচারের সন্দেহ হয় আর কিমকে বলে সে নোটটা দেখানোর জন্য, কিন্তু কিম তো সেটা দেখাতে চায় না। আর এখানে জোরাজোরির এক পর্যায়ে কিমের ফোনটা ভুল করে তার কাছ থেকে পড়ে যায়, যেটা আবার গিয়ে পড়ে সিমির কাছে। ফোনে কোনো লক না থাকায় সিমি জিন আর কিমের সব মেসেজগুলো দেখে ফেলে। তবে জিনের নামের জায়গায় যেহেতু বস লেখা ছিল,
ছিল, তাই সিমি আর জিনের ব্যাপারটা বুঝতে পারে না। অন্যদিকে রেস্টরুমে বসে জিন তো খুবই ইনোসেন্ট হয়ে জুনকে বলতে থাকে সিমি তার উপর কত অত্যাচার করে। আসলে জিন জুনের সিম্পিথি গেইন করতে চাইছিল, যাতে করে জুন তাকে সবসময় সাহায্য করে। পরের দিন জিন তার একজন ক্লাসমেট থেকে জানতে পারে গতকাল তার অনুপস্থিতিতে ক্লাসে কি কি হয়েছিল, অর্থাৎ কিমের ধরা পড়ার ব্যাপারটা আর কি। এটা শোনার পর জিন তো অনেকটাই ঘাবড়ে যায়, কারণ কিমকে যদি ভালোভাবে জেরা করা হয় তাহলে তো তার নামটাও চলে আসবে, কারণ এই সব কিছুর মাস্টারমাইন্ড তো জিন নিজেই। এই কারণে জিন তাড়াতাড়ি করে কিমের সাথে দেখা করতে চলে আসে। কিম জিনকে জানায় সে ধরা পড়ার পরও জিনের নাম কাউকেই বলেনি, তাই চিন্তা করার কিছুই নেই। আর এখন তাদের দুজনের মধ্যে সবকিছু সুদবোধ হয়ে গিয়েছে, কিম আর তার হয়ে কাজ করতে চায় না। ঠিক তখনই জিনের নাটক শুরু হয়ে যায়। সে সাথে সাথে কিমকে জড়িয়ে ধরে, কারণ এত সহজে সে কিমের মতো একজনকে হাতছাড়া করতে চায় না। তাই জিন কিমকে জড়িয়ে ধরে মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে। এমনকি কিম আর তার বাবার সম্পর্কটা যে ভালো ছিল না সে ব্যাপারটা এনেও জিনকে সাপোর্ট করতে থাকে। এসব কথা শুনে কিম তো আইসক্রিমের মতো গলে যায় আর বলতে থাকে আমি তো জানতামই না তুমি আমাকে নিয়ে এত ভাবো। বেচারা এখানে জিনের মিষ্টি মিষ্টি কথায় ফেসে যায়। এখানে আবার তাদের দুজনকে কথা বলতে সিমি দেখে ফেলে, আর তার মনেও সন্দেহ জাগে যে তারা দুজন একসাথে মিলে এই স্ক্যামের কাজগুলো করে। এদিকে আবার জুনকে দেখা যায় সে ছাদের উপর দাঁড়িয়ে জিন আর কিমকে দেখছিল, অর্থাৎ জিনের প্রত্যেকটা কাজের উপর জুনের নজর থাকতো। পরের দিন জিন স্কুলে আসার পর কিমের ফোন থেকে তার ফোনে কল আসে। জিন তো আর জানতো না যে কিমের ফোনটা এখন সিমির কাছে, তাই সে ফোনটা রিসিভ করে। আর তখনই সিমি তাকে হাতে নাতে ধরে ফেলে আর পুরোপুরি শিওর হয়ে যায় যে জিনই হলো কিমের বস। এবার সিমি বলতে থাকে ও তাহলে এই স্ক্যামের মাস্টারমাইন্ড হলে তুমি। এই ব্যাপারটা যদি সবাই জানতে পারে তাহলে তোমার অবস্থা কি হবে একবার ভেবে দেখেছো? তাদের কথার মাঝখানে সেখানে জুন চলে আসে আর সিমিকে একটা দরকারি কথা বলবে বলে সেখান থেকে নিয়ে চলে যায়। এখানে জুন সিমিকে এনে তার ভালোবাসার ফাঁদে ফেলে। সে বলে ওই চিঠিটা যে আমি লিখিনি এটা তো তুমি অলরেডি জেনেই গিয়েছো। তো শোনো, আমার একটা কথা আছে, আমিও তোমাকে পছন্দ করি, আমরা দুজন কি এখন রিলেশনে যেতে পারি? সিমি রাজি হলে জুন বলে তবে আমার একটা শর্ত আছে, সেটা হলো এখন থেকে তোমাকে জিনের থেকে দূরে থাকতে হবে, তাকে আর কোনোভাবে বিরক্ত করতে পারবে না। সিমি তো তার প্রস্তাবে সাথে সাথেই রাজি হয়ে যায়। এদিকে আমরা কিমকে দেখতে পাই সে নতুন একটা ফোন নিয়ে প্রথমে জিনকে কল করে। তখন জিন তাকে জানায় যে তার কাছে অনেক খারাপ লাগছে, এই মুহূর্তে কিমকে তার অনেক বেশি প্রয়োজন। এটা শোনার সাথে সাথেই তো কিম দৌড়ে জিনের কাছে চলে আসে। কিম আসার পর জিন আবারও তার ইমোশনাল ড্রামা শুরু করে দেয়। সে কিমকে সিমির ব্যাপারে অনেক কথা বলে, সাথে এটাও বলে যে কিমের ফোন এখন সিমির কাছে, যেটা দিয়ে সিমি তাকে ব্ল্যাকমেল করে যাচ্ছে। এসব কথা শুনে কিম তো অনেক রেগে যায়। সে তখনই উঠে পড়ে সিমির কাছ থেকে তার ফোনটা ছিনিয়ে আনতে, কিন্তু জিন তাকে শান্ত হতে বলে। এবার কিম জিনকে জিজ্ঞাসা করে তারে বিপদের মধ্যে জুন কোথায়, সে কেন তাকে সাপোর্ট করছে না? এমনিতে তো জুন সবসময় তার আশেপাশেই থাকে। জিন তখন মিষ্টি সুরে বলতে থাকে আমি জুনের থেকে তোমাকে অনেক বেশি বিশ্বাস করি, তাই তো জুনকে না ডেকে আমি তোমাকে এখানে ডেকেছি। এই কথা শুনে জুন তো আরো বেশি গলে যায়। সে জিনের উপর একদম ইমপ্রেস হয়ে যায় আর তার জন্য সবকিছু করতে রাজি হয়ে যায়। পরের দিন আমরা ক্লাসরুমে দেখতে পাই তাদের এক টিচারের বিয়ের অনুষ্ঠানের উপলক্ষে তাদের ক্লাসমেট সবার কাছ থেকে টাকা উঠাচ্ছিল। জিন টাকা দিতে চাইলে ক্লাসমেট জিনের থেকে টাকা নিতে চায় না, কারণ সে জানতে পেরেছিল জিন অনেক গরিব। জিন বিষয়টা বুঝতে পারে যে কেন মেয়েটা তার থেকে টাকা নেয়নি, তাই সে মেয়েটাকে বলে এইসব গুজবে কান্না দিয়ে শোনো, আমি তোমাকে একটা খবর দেই, তোমরা তো কেউ জানোই না আমাদের মিসের কার সাথে বিয়ে হবে। এখানে জিন মেয়েটির কানে কানে মিসের কার সাথে বিয়ে হবে সেটা জানায়। অন্যদিকে সিমি তার ফ্রেন্ডদেরকে বলে সে আর জুন এখন রিলেশনশিপে রয়েছে। তার ফ্রেন্ডেরা তো এই কথা বিশ্বাসই করতে পারে না, কারণ জুন হলো জিনের বেস্ট ফ্রেন্ড আর জিনের সাথে তো সিমির সাপ আর বেজির মতো সম্পর্ক। তো জুন কি করে বেস্ট ফ্রেন্ডের এরকম শত্রুর সাথে প্রেম করবে? সিমি বলে আমার আর জিনের মধ্যে এখন সবকিছুই ঠিক হয়ে গিয়েছে, আজকের পর থেকে তোমরা আর আমার সামনে জিনের নাম তুলবে না। আসলে সিমি জুনের প্রেমে এতই অন্ধ ছিল যে তার সব ধ্যান তো শুধু জুনের দিকেই ছিল, অন্য কোনো কিছুতে ফোকাসই ছিল না। এই সুযোগে জিন আবার
কৌশলে সিমির লকারের পাসওয়ার্ডটা দেখে নেয়। তারপর প্ল্যান অনুযায়ী জিন এসে সিমির পাসওয়ার্ডটা কিমকে পাঠিয়ে দেয়। আসলে সিমির লকারে কিমের ফোনটা ছিল। তারা সবাই মিলে সিমিকে ফাঁসানোর জন্য কিছু একটা প্ল্যান করছে। তো দেখা যাক তারপর তারা সিমির সাথে কি করে। পরের দিন পিটি ক্লাসের সময় জুন সিমিকে বলে সে যেন অসুস্থতার বাহানা করে মেডিকেল রুমে যাওয়ার কথা বলে সেখান থেকে বেরিয়ে আসে। তারপর তারা দুজনে মিলে চুপি চুপি খালি ক্লাসরুমে বসে গল্প করবে। জুন তার সাথে একা একা গল্প করতে চায়। এই শুনে সিমি তো মহা খুশি। সে জুনের কথায় রাজি হয়ে যায়। তারপর পিটির সময় সিমি টিচারকে পেট ব্যথার বাহানা করে সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে জিন যায় সে আর্ট টিচারের কাছে, যে টিচার তাকে বেশি নাম্বার দিয়ে ক্লাসে প্রথম করে দিয়েছিল। আর জিনও অসুস্থতার বাহানা করে সেখান থেকে বেরিয়ে এসেছিল আর্ট টিচারের সাথে দেখা করতে। অন্যদিকে সিমি তো জুনের কথা মতো ক্লাসরুমে চলে আসে। ক্লাসে এসে সে বোর্ডে একটা লেখা দেখতে পায়, যেখানে লেখা ছিল বোর্ডের লেখাটা মুছে আর্ট রুমে চলে আসো, আমি সেখানে তোমার জন্য ওয়েট করছি। সিমিও ঠিক এমনটাই করে। সে লেখাটা মুছে আর্ট রুমের দিকে চলে যায়। সিমি চলে যাওয়ার পর সেখানে আগে থেকে লুকিয়ে থাকা কিম বের হয়ে আসে। কিম জিনকে মেসেজ করে জানায় সিমি আর্ট ক্লাসের দিকে আসছে। তারপর কিম কয়েকজনের বই খাতা ব্যাগ সবকিছু উলটপালট করে দেয়। আর যে মেয়েটা ক্লাস টিচারের বিয়ের উপলক্ষে টাকা উঠিয়ে রেখেছিল প্ল্যান মতো সে টাকাগুলো সে নিয়ে নেয় এবং সিমির লকারটা খুলে সেখানে রেখে দেয়। পরের সিনে দেখা যায় জিন মেসেজে দেখে সিমি এদিকেই আসছে। তখন সে হঠাৎ করে আর্ট টিচারের সাথে ভালোবাসার কথা তুলতে শুরু করে। সে তার আর্ট টিচারকে বলে তার কিছু বলার আছে, যার জন্য তার খুবই নার্ভাস ফিল হচ্ছে। টিচার যেন তার হাতটা ধরে। ঠিক এমন সময় সিমিও সেখানে আসে আর দেখতে পায় টিচার তার হাত ধরেছে এবং ট্রু লাভ ফিলিংস নিয়ে কথা বলছে। এটা দেখে তো সিমি অনেক খুশি হয়ে যায়, কারণ সে মনে করছিল সে হয়তো জিনের আরো একটা সত্যর ব্যাপারে জেনে গিয়েছে, কিন্তু তাকে যে সবাই মিলে কোন জালে ফাঁসাচ্ছে সেটা তো সে ধারণাও করতে পারছিল না। এদিকে জুন তার একটা ক্লাসমেটের সাথে ছিল, যার উপর সবার অনুপস্থিতিতে ক্লাসের সব দায়িত্ব থাকে। জুন পিটির পুরোটা সময় এই ছেলেটার সাথেই থাকে, যাতে করে সে ক্লাসরুমের দিকে না যেতে পারে। তারপর আমরা দেখতে পাই পিটি শেষে যখন সবাই ক্লাসে ফিরে আসে তখন সবকিছু এলোমেলো অবস্থায় দেখে একদম অবাক হয়ে যায়। যে মেয়েটি টাকা উঠিয়ে রেখেছিল সে দেখতে পায় তার ব্যাগে কোনো টাকা নেই। এই বিষয়টা নিয়ে পুরো ক্লাসে তো একদম হট্টগোল লেগে যায়। সবার সন্দেহ যায় তাদের উপর, যারা আজকে পিটি ক্লাসে অ্যাটেন্ড করেনি। এদের মধ্যে একজন তো ছিল সিমি। সবাই জানতে পারে সিমি অসুস্থতার কথা বলে আসলেও রেস্টরুমে বা মেডিকেল রুমে না গিয়ে সে সরাসরি ক্লাসরুমে এসে পড়েছিল। তাই সবাই সরাসরি সিমিকে প্রশ্ন করতে থাকে। সিমি তো এসব কথা শুনে তাদের উপর প্রচন্ড ক্ষেপে যায়। তারপর সে তার ব্যাগ খুলে দেখাতে থাকে। তখনই সেখানে কিম এসে উপস্থিত হয় আর বলতে থাকে চুরি করে কেউ কি টাকা ব্যাগে রাখে? সবার উচিত সিমির লকারটা তল্লাশি করা। কিন্তু সিমি তার লকারটা খুলতে দেয় না, কারণ তার লকারে কিমের ফোন ছিল। তখনই কিম এক লাথি মেরে লকারটা ভেঙে ফেলে। এরই মধ্যে জিন আর জুন ক্লাসে এসে পড়ে। এবার কিম সিমির লকারে তার ফোনটা খুঁজে পায় আর বলে আমি এই ফোনটা অনেক দিন ধরে পাচ্ছিলাম না, তাহলে তুমি আমার ফোনটা চুরি করেছ? সিমি বলে আমি কেন তোমার ফোন চুরি করব? এই ফোনটা আমি কুড়িয়ে পেয়েছিলাম আর তুমি তো কিছুদিন ধরে স্কুলে আসছিলে না, এই কারণে আমি তোমাকে ফোনটা ফেরত দিতে পারিনি। তখনই কিম টাকাগুলো বের করে বলে তো টাকাগুলো কি তুমি কুড়িয়ে পেয়েছিলে? এই সব কিছু আবার ক্লাসের কিছু পোলাপাইন ভিডিও করছিল। সিমি তো তার লকারে টাকা দেখে খুবই অবাক হয়ে যায়, সাথে এখানে সে পুরোপুরি ফেসেও যায়। এবার ক্লাসের সবাই তাকে বুলি করতে শুরু করে। কেউ কেউ তো বলছিল পুলিশকে ফোন করতে। তার এই অবস্থা দেখে জুন দূর থেকে হাসছিল আর বলছিল এখনো তোমার সাথে অনেক কিছু হওয়ার বাকি আছে। জিনের এই কথা শুনে সিমি জিনের উপর আরো বেশি রেগে যায় আর সে এখানে জিন আর আর্ট টিচারের মধ্যে সম্পর্কের ব্যাপারে সবাইকে জানিয়ে দেয়। সিমি বলে আজকে সে জিন আর টিচারকে একসাথে প্রেম করতে দেখেছে। জিন তো আমার থেকেও বড় দোষী, টিচারের সাথে প্রেম করে বেড়াচ্ছে। আর এই কারণেই তো ওই টিচার আমাকে কম নাম্বার দিয়ে জিনকে বেশি নাম্বার দিয়েছে এবং জিনকে প্রথম হতে সাহায্য করেছে। এমনকি এখানে সে তো জিন কিমের সাথে সেই স্ক্যামে জড়িত আছে এই কথাটাও বলে। আর এই সবকিছু জিনই প্ল্যান করে
তাকে এই কাজে ফাঁসিয়ে দিয়েছে। কিম তখন বলে ওঠে, তুমি যে এসব কথা বলছো তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? সিমি বলে, হ্যাঁ আছে, তোমার এই ফোনের মধ্যেই রয়েছে। জিন আর তোমার মধ্যে হওয়া সব চ্যাটিং আমি দেখেছি, যেখানে বস নাম দিয়ে তুমি জিনের নাম সেভ করে রেখেছ। এবার কিম সিমিকে তার ফোনটা দিয়ে বলে, তাহলে এখনই সবাইকে দেখাও তুমি আসলে কোন ব্যাপারে কথা বলছো। সিমি ফোনটা নেয়, কিন্তু কোথাও সে আর তাদের চ্যাটিং খুঁজে পায় না। আর পাবেই বা কি করে? কিম তো অনেক আগেই এগুলো ডিলিট করে ফেলেছে। এখানে সিমি আবারও সবার সামনে ভুল প্রমাণিত হয়। তখনই ক্লাসে সে টিচার চলে আসে যার বিয়ে উপলক্ষে সবাই টাকা উঠিয়েছিল। সিমি এখানে আবারও জিন আর টিচারের সম্পর্কের কথাটা তোলে আর বলে, আমি নিজের চোখে দেখেছি তারা দুজন দুজনের হাত ধরে বসে রয়েছে এবং ট্রু লাভ নিয়ে কথা বলছে। এই কথাটা শুনে ওই টিচার তো খুবই ক্ষেপে যায় আর সিমিকে সজোরে একটা চড় মারে। আসলে এই টিচারের এত রেগে যাওয়ার কারণ হলো উনার সাথেই আর টিচারের বিয়ে হওয়ার কথা ছিল। তারপর জিন সবার সামনে এসে বলে, আসলে আজকে আমি আর্ট টিচারের সাথে একটা কাউন্সেলিং ক্লাস করছিলাম আর টিচার আমাকে ট্রু লাভ নামের একটা কাউন্সেলিং সেন্টারে পাঠাতে চাচ্ছিল, সেটা নিয়েই আমাদের কথা হয়েছে। এই সব কিছু শোনার পর সিমি তো পাগলের মতো করতে থাকে, কারণ পুরো ক্লাস এখন সবকিছুর জন্য তাকেই দায়ী করছিল। সিমি এখানে ভালোভাবেই বুঝতে পারে এই পরিকল্পনা শুধু জিনের একার না, তার সাথে জুন আর কিমও ছিল। সিমি জুনকে এসে জিজ্ঞাসা করে, তুমি আমার সাথে এমনটা কেন করলে? জুন তার কানে কানে বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম জিনের থেকে দূরে থাকতে। এবার সিমির বিচার করার জন্য তাকে টিচার রুমে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে ক্লাসে যারা তার ভিডিও করেছিল তারা সবকিছু অনলাইনে পাবলিক করে দেয়। মুহূর্তের মধ্যে চারদিকে খবরটা ছড়িয়ে যায়, কারণ সিমির বাবা ছিল একজন নামকরা উকিল। এত বড় একজন উকিলের মেয়ে হয়ে সে চুরির মতো এত নিকৃষ্ট একটা কাজ করেছে বলে সবাই তার বাবাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে থাকে। এভাবে তার পরিবারের মান সম্মানও ধুলি মিশে যায়। যে পরিবারের মান সম্মান নিয়ে সিমি এত অহংকার করেছিল এবং জিনকে নিচু করেছিল, সে মান সম্মান এখন পুরাই ধুলোয় মিশে গেছে। জিন হারে হারে সিমির কাছ থেকে বদলা নিয়ে নেয়। তারপর সিমি যখন স্কুল থেকে চলে যাচ্ছিল তখন সে জিনকে দেখে জিনের কাছে এসে বলে, তুমি যাই করো না কেন তুমি আমার কিছুই করতে পারবে না, কারণ আমার পরিবার অনেক প্রভাবশালী, তাদের ক্ষমতার কাছে তুমি কিছুই না। জিন তখন তাচ্ছিল্যের সুরে বলে, তুমি তোমার বাবার ক্ষমতার কথা বলছো? এর আগে আমার কথা শোনো। তুমি কি জানো মিস কুয়ার সাথে অবৈধ সম্পর্ক কার ছিল? সেটা তো তোমারই বাবা। আসলে ওই মিস সিমিকে পড়ানোর জন্য তাদের বাসায় যেত, ওইখান থেকেই তার বাবার সঙ্গে সম্পর্কে জড়িয়ে যায়। জিন আরো বলে, এই খবরটা যদি চারদিকে পাবলিক হয়ে যায় তাহলে তোমার বাবার ক্ষমতা কতটুকু থাকবে? আমি তো সেটাই ভাবছি। তোমার পুরো ফ্যামিলি নিয়ে সবাই তো ছি ছি করবে, লোকে বলবে যেমন বাবা তার তেমনই মেয়ে। তাই বলছি আমাকে হারানোর কথা বাদ দিয়ে যতটুকু ধ্বংস হওয়ার বাকি আছে তা নিয়েই খুশি থাকো, এটাই তোমার জন্য ভালো হবে। সবশেষে জিন তাকে ধন্যবাদ জানায় তার টার্গেট হওয়ার জন্য। এই বলে সেখান থেকে চলে যায়। আর পরের সিনে দেখা যায় জিন তার মায়ের স্মৃতি সংগ্রহ করার হলে আসে আর মাকে বলে, কেমন আছো মা? ওইখানে সবকিছু ঠিক আছে তো? আমি তো ভালোই আছি, যদিও একটা মেয়ের জন্য কিছুটা ঝামেলায় পড়েছিলাম, কিন্তু এখন সব ঠিক আছে। সে আরো বলে, জানো মা, সেমিস্টারের শুরুতে আমাদের টিচার একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিল, কিন্তু সেটার জমা দেওয়ার কথা আমি একদমই ভুলে গিয়েছিলাম। তাই আমি টিচারের কাছে বলি, আর্ট করার মতো আমার হাতের কবজিগুলো ঠিক মতো কাজ করে না, অনেক ব্যথা করে। ভেবেছিলাম টিচার আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু উল্টো তিনি তো আমার প্রতি দয়া দেখায় আর আর্ট সাবজেক্টের পুরো নাম্বারটাই দিয়ে দেয়। এমনকি লাভ কাউন্সিলিং সেন্টারে পাঠানোর কথাও বলে, সাথে একটা ইনভিটেশন লেটারও আমাকে ধরিয়ে দেয়। এখন আমি এটা তোমাকে গিফট করলাম, তুমি পরকালে গিয়ে সেখানে কাউন্সিলিং করে নিও আর নিজেকে আবারও নতুন করে তৈরি করো। আর আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, আমি তোমার মতো মরবো না। আমি জীবনে কত উপরে যাই তুমি দেখে নিও, আর আমি যত উপরে উঠতে পারবো তোমার মৃত্যু হওয়াটা ততটাই সার্থক হবে। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। 2007 সালে জিনের মা সবসময় জিনকে দিয়ে বিভিন্ন স্টোর থেকে চুরি করাতো, আর যখনই জিন ধরা পড়ে যেত তখনই তার মা লুকিয়ে পড়তো। তাছাড়া তার মা যেদিন মারা যায় সেদিন জুনের বাবাও মারা গিয়েছিল। আসলে জিনের বাবা আর জুনের মা পরিকল্পনাভাবেই তাদের পার্টনারদের মেরে ফেলে, যাতে পরবর্তীতে তারা বিয়ে করতে পারে। তারপর একদিন জিনের বাবা জিনকে নিয়ে জুনদের বাসায় চলে আসে
আর জিনকে বলে এটা তোমার নতুন মায়ের বাসা, তাদের সাথে তুমি খুব ভালো আচরণ করবে, ভালোভাবে থাকলেই তারা তোমার বড় হওয়া পর্যন্ত দেখাশোনা করবে। তারপর জিনকে তার সৎ মায়ের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, যেখানে আমরা ছোট্ট জুনকে দেখতে পাই। জুন তো জিনকে পেয়ে অনেক খুশি হয়। তারপর আমরা জিনের বাবা আর জুনের মাকে কথা বলতে শুনি। জুনের মা বলে জুনের দাদার অনেক টাকা আছে ঠিকই, কিন্তু বুড়ো তো নাছুরবান্দা, কোনো টাকাই দেয়নি। এখন এই বাড়িটাই শেষ সম্বল, এটা বিক্রি করেও তো তেমন বেশি টাকা পাবো না। জিনের বাবা বলে তুমি কোনো চিন্তা করো না, আমার কাছে এখন একটা ট্রাম্প কার্ড আছে, আর সেটা হলো জিন। এই জিন আমাদের অনেক কাজে আসবে, কারণ সে দেখতে অনেক প্রিটি। আমরা যদি তার বিভিন্ন ভিডিও বানিয়ে বিক্রি করতে পারি, তাহলে তার বদলে অনেক টাকা ইনকাম করতে পারবো, আর সেটা দিয়ে আমরা একটা সুন্দর বাড়ি কিনবো। জুনের মা বলে আইডিয়াটা তো ভালো, তবে তার কিছু ভিডিও বানিয়ে আমরা তাকে অনাথ আশ্রমে পাঠিয়ে দিব। জিনের বাবা বলে সবকিছুই ঠিক আছে, শুধু তুমি একটা বিষয় খেয়াল রাখবে, এই জিনের সাথে লাগতে যাবে না, সে পুরোপুরি তার মায়ের মতো ক্রিমিনাল মাইন্ডের হয়েছে। তখনই আমরা দেখতে পাই জিন তো বাইরে দাঁড়িয়ে তাদের এই সব কথাই শুনে ফেলে। তারপর গল্প আবারও 2016 সালে ফিরে আসে, যেখানে আমরা জিনের বাবাকে একদম নতুন একটা গেটআপে দেখতে পাই। সে জিনের স্কুলের বাইরে দাঁড়িয়ে জিনকেই খুঁজছিল। আসলে অনেক বছর পর সে জেল থেকে ফিরে এসেছে, তাই সে নিজের মেয়ে কোথায় থাকে সেটাও জানতো না, শুধু জানতো জিন এই স্কুলেই পড়ে। ঠিক তখনই আমরা সিমিকেও দেখতে পাই, সে আবার জিনের বাবাকে দেখতে পায়। জিনের বাবা তখন ফোনে কারুর সাথে জিন যে তার মেয়ে এটা নিয়ে কথা বলছিল। কথাটা আবার সিমি শুনে ফেলে, আর জিনের বাবাকে জিজ্ঞাসা করে আপনি কি জিনের বাবা? জিনের বাবা হ্যাঁ জানালে সিমি ওনাকে স্কুলের ভিতরে নিয়ে যায়। এদিকে আমরা কিম আর জিনকে একসাথে দেখতে পাই। কিম ওই দিন সিমির লকার থেকে তার পার্সোনাল একটা ডায়েরিও নিয়েছিল। এই ডায়েরিতে ক্লাসের সব স্টুডেন্টের নাম লেখা ছিল, আর তার পাশে ABC এরকম গ্রেড লেখা ছিল। যার পরিবার অনেক ধনী তার নামের পাশে A, আর যে অনেক গরিব তার নামের পাশে C। এখানে তারা দুজন মিলে সেই ডায়েরিটা পড়ছিল। ঠিক তখনই জিনকে তার এক ফ্রেন্ড কল করে বলে জিনকে তার বাবা খুঁজতে স্কুলে চলে এসেছে। কথাটা শুনে জিন তো দৌড় দেয়। অন্যদিকে জিনের বাবা জিনের নাম ধরে জোরে জোরে চিৎকার করছিল। আশেপাশের সব শিক্ষার্থীরা অনেক অবাক হচ্ছিল এটা জেনে যে জিনের বাবা আছে, কারণ এতদিন তারা জানতো জিনের কেউই নেই, সে একদম একা। এমন চিৎকার শুনে জুনও সেখানে চলে আসে, আর জিনের বাবাকে বলে বাবা আপনি এখানে কি করছেন? এই শুনে তো আশেপাশের সবাই একদম হতভম্ব হয়ে যায়। তারা বুঝতেই পারছিল না যে এটা আসলে কার বাবা, জুনের বাবা না জিনের বাবা। জুন জিনের বাবাকে টাকার লোভ দেখিয়ে সেখান থেকে কোনো মতে নিয়ে যায়। জিন আবার এই সবকিছু দূর থেকে দেখছিল, তার চোখে তো একদম পানি চলে আসে। যাই হোক, তারপর জিন সেখান থেকে চলে যাওয়ার সময় সিমির ওই ডায়েরিটা সেখানেই ফেলে যায়। ডায়েরিটা স্কুলের কিছু শিক্ষার্থীর হাতে পড়ে যায়। তারা যখন তাদের নামের পাশে এইসব লেখা দেখতে পারে, স্বাভাবিকভাবেই তারা অনেক বেশি রেগে যায়। সে ডায়েরিতে আবার সিমির নামটা লেখা ছিল, ফলে তারা বুঝতে পারে এই ডায়েরিটা সিমির। আর সিমি তাদেরকে এত ছোট করে কথাগুলো লিখেছিল যে সবাই এখন সিমিকে ঘৃণা করতে শুরু করেছে। পরের সিনে দেখা যায় জুন টাকা উঠিয়ে জিনের বাবাকে দিয়ে দেয়, আর দূরে থেকে এই সবকিছুই জিন দেখতে থাকে। তখনই আবার মিডিয়ার ইন্ডাস্ট্রির এক মহিলা যার নাম মেরি, তার নজর জিনের উপরে পড়ে, কারণ জিন দেখতে খুবই সুন্দরী ছিল। অন্যদিকে জুন জিনের বাবাকে সে টাকাগুলো দেওয়ার সময় বলে আপনি আর কখনই জিনকে খুঁজতে আসবেন না, তার আশেপাশেও ঘুরঘুর করবেন না। জিনের বাবা বলে কেন আসবো না, আমি তো ওর বাবা হই। জুন বলে আমি জানতাম আপনি টাকা পাওয়ার পরও এমনটাই করবেন, তাই আমি আপনাকে মাত্র অর্ধেক টাকা দিয়েছি, বাকি অর্ধেক জিনের গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পরেই দিব। জিনের বাবা তখন বলে আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি এই জিনের জন্য এত কিছু কেন করছো? তোমার তো তার সাথে রক্তের কোনো সম্পর্কও নেই, শুধু কিছুদিনের জন্য সৎ ভাই বোন ছিলে, এতেই তার জন্য এত চিন্তা? যাওয়ার সময় জিনের বাবা জিনকে দেখে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে তোমার সাথে আবারও দেখা হবে। জিনের বাবা চলে যাওয়ার পর সেখানে মেরি আসে, আর জিনকে বলে তুমি কি অ্যাক্ট্রেস হতে চাও? কিন্তু জিন তো ছিল খুবই ভালো একজন স্টুডেন্ট, সে অনেক কষ্ট করে লেখাপড়া করে এ পর্যন্ত এসেছে, তাই সে এখন তার পড়াশোনা নিয়ে থাকতে চায়। এই কারণে
সে মেরিকে সরাসরি মানা করে দেয়। এদিকে কিম বাসায় ফিরে দেখে তার বাবা তার ছোট ভাইকে ধরে মারধর করছে। কিম তার বাবাকে থামানোর চেষ্টা করে আর বলে, আপনার যা করার আমাকে করেন, আমার ভাইকে ছেড়ে দেন। তখন তো কিমের বাবা তার উপর রেগে গিয়ে ছুরি বের করে ফেলে। কিম তার বাবাকে থামাতে গেলে তার বাবা আরো বেশি হিংস্র হয়ে ওঠে। আর ঠিক সে মুহূর্তে কিম নিজেকে বাঁচাতে ছুরিটা নিয়ে হস্তহস্তি করার সময় তার বাবার শরীরেই ঢুকে পড়ে এবং সেখানে তার বাবার মৃত্যু হয়। যাই হোক, পরের সিনে দেখা যায় স্কুলের যে মেয়েরা সিমি ডায়েরিটা খুঁজে পেয়েছিল তারা সবাই মিলে তো সিমিকে এসে বুলি করতে শুরু করে। তারা বলে, তুমি এতদিন যাবত আমাদের সাথে থেকে আমাদের ব্যাপারে এমনটা ভাবতে, আমরা গরিব বলে আমরা কি নিকৃষ্ট? সিমি বাঁচার জন্য তাদেরকে অনেকগুলো টাকা অফার করে। টাকা দেখে তারা তো আরো বেশি ক্ষেপে যায়। তারা বলে, তুমি কি ভেবেছো টাকা দিয়ে তুমি সবকিছু করতে পারবে? এই বলে তারা সিমিকে মারতে শুরু করে। এদিকে কিম তো তার এক আন্টিকে কল করে বলে, আমার ছোট ভাইকে আমি আপনার কাছে পাঠিয়েছি, আপনি তার খেয়াল রাখবেন। আন্টি বলে, হ্যাঁ তোমার ভাই তো এসেছে, কিন্তু কি হয়েছে তোমাদের? সে তো আমাকে কিছুই বলেনি। কিম বলে, আপনি এখন তার একমাত্র গার্ডিয়ান। এটা বলে সে কলটা কেটে দেয়। তারপর কিম জিনকে কল করে বলে, আমি শেষবারের মতো তোমার সাথে কথা বলছি, আমি আমার বাবাকে মেরে ফেলেছি আর এখন পুলিশ স্টেশনের সামনে আছি। আমি নিজেকে আত্মসমর্পণ করব, তবে আমার বাবাকে মেরে ফেলার জন্য আমার একটুও গিল্টি ফিল হচ্ছে না, কারণ আমার বাবা আমার আর আমার ভাইয়ের জীবনটাকে হেল করে দিয়েছিল। জিন তখন বলে ওঠে, তুমি এমনটা করো না, বরং অনেক গিল্টি ফিল হচ্ছে এমন একটা ভাব করো আর পুলিশকে বলবে তুমি শুধু নিজেকে বাঁচাতে চেয়েছিলে, এটা একটা দুর্ঘটনা ছিল, তাহলে তারা তোমার উপর মায়া করবে। কিম এখানে জিনকে ধন্যবাদ জানায় এই কারণে যে সবাই তাকে লুজার মনে করলো, শুধু জিনই তাকে কাজের মনে করেছে। এই বলে সে কলটা কেটে দেয়। অন্যদিকে সিমি সে গুলি করার ঘটনার পর স্কুল ছেড়ে একেবারের জন্য চলে যায়। তারপর থেকে জিনদের স্কুল লাইফ অনেক ভালোই কাটতে থাকে। তারা অনেক মজা মাস্তি করেই স্কুল জীবনটা কাটিয়ে ফেলে। তারপর গল্প চলে আসে 2018 সালে। আজ জিনদের রেজাল্ট বের হয়। জিনের এতদিনের স্বপ্ন পূরণ হয়, সে অনেক ভালো একটা রেজাল্ট করেছে, এমনকি বড় একটা ল ইউনিভার্সিটিতে চান্সও পেয়ে গিয়েছে। এটা দেখে জুন আর জিন দুজনেই অনেক বেশি খুশি হয়। তারপর একদিন জুন টাকার জন্য তার দাদার কাছে আসে আর বলে তার একটা ক্লাসমেট ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, কিন্তু তার কাছে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার মতো কোনো টাকা নেই। তিনি যদি টাকা দিয়ে তাকে সাহায্য করে তাহলে এই টাকা সে সুদে আসলে তাকে ফিরিয়ে দিবে। দাদা জিজ্ঞাসা করে, তুমি কিভাবে আমাকে টাকা ফেরত দিবে? জুন বলে, আমি একটা পার্ট টাইম জব করব। দাদা বলে, এসব কিছু করার দরকার নেই, তুমি তো জানো আমার চিকিৎসার জন্য কিছুদিন পর পর আমাকে জাপানে যেতে হয়। আমি কিছুদিন পর 3 দিনের জন্য জাপানে যাব। আমি চাই ওই 3 দিন তুমি আমার দেখাশোনা করো, তাহলে আর তোমাকে টাকা ফেরত দিতে হবে না। আসলে এটা তো তার দাদার একটা বাহানা ছিল, তিনি আসলে তার নাতির সঙ্গে সময় কাটাতে চাচ্ছিল। এটা শুনে জুন অনেক বেশি খুশি হয়ে যায় আর তার দাদার প্রস্তাবে রাজি হয়ে যায়। এদিকে জিনের বাবা জুনের মায়ের সাথে এসে দেখা করে। তাদের বিয়ের কিছুদিন পরেই জিনের বাবাকে পুলিশে ধরে নিয়ে গিয়েছিল আর এত বছর পর সে আবারও তাদের লাইফে ফিরে এসেছে। জিনের বাবা জুনের মাকে জিজ্ঞাসা করে সে জানে কিনা জিন এখন কোথায় থাকে। জুনের মা বলে, আমি কিভাবে জানবো তোমার মেয়ে কোথায়? তুমি জেলে যাওয়ার পর আমিও তাকে বের করে দিয়েছি। জিনের বাবা তখন বলে ওঠে, কিন্তু তোমার ছেলে তো জিনের খোঁজ খবর ভালোই রাখে, তুমি না জানলেও জুন ঠিকই জানে জিন কোথায় থাকে। এটা শুনে জুনের মা তো কিছুটা ভয় পেয়ে যায় আর বলে তারা যেন তার ছেলের থেকে দূরে থাকে। অন্যদিকে জুন এসে জিনকে বলে, জানো আমি আজ আমার দাদার সাথে দেখা করেছি, সেখানে জানতে পেরেছি তিনি নাকি এবছর কিছু স্টুডেন্টদেরকে ফ্রিতে স্কলারশিপ দিচ্ছে আর সেখান থেকে আমি তোমার জন্য স্কলারশিপের ব্যবস্থা করেছি। এটা বলে সে তাকে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার টাকাগুলো দিয়ে দেয়। কিন্তু জিন তো সবই বুঝতে পারে। সে উল্টো জুনকে জিজ্ঞাসা করে, এই টাকাগুলোর বদলে আসলে তোমাকে কি করতে হবে সেটা বলো। জুন বলে, তেমন কিছু না, দাদা কিছুদিন পর 3 দিনের জন্য জাপানে যাবে, আমাকে সেখানে তার সাথে গিয়ে দেখাশোনা করতে হবে। যাক, জিন এবার টাকা নিয়ে বাসায় এসে দেখে তার বাবাও এখানে চলে এসেছে। জিন তার বাবাকে বলে, আপনি এখান থেকে চলে যান, তা না হলে কিন্তু আমি পুলিশ ডাকবো। কিন্তু তার বাবা তার কাছে টাকা চায়। সে বলে, পুরো ঘর আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও একটা কানা কুড়িও পাইনি। এটা বলে তিনি টাকার জন্য জিনের ব্যাগটা চেক করতে যায়। জিন ব্যাগ
দিতে না চাইলে তার বাবা অনেক হিংস্র হয়ে ওঠে আর ব্যাগটা ছিনিয়ে নিয়ে তাকে একের পর এক লাথি মারতে মারতে গুরুতরভাবে আহত করে ফেলে। এমনকি তাকে এই অবস্থায় রেখে তার বাবা টাকাগুলো নিয়ে এখান থেকে চলে যায়। এখান থেকে আমাদেরকে আরো একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। জিন যখন জুনদের বাড়িতে ছিল তখন এক রাতে জুন এসে জিনকে ডাক দেয়। জুন বলে তার অনেক জ্বর এসেছে। জিন বলে তাহলে তুমি তোমার মায়ের কাছে যাও। জুন বলে গিয়েছিলাম, কিন্তু তিনি আমাকে বলেছে আমার নাকি কিছুই হয়নি, আমি যেন গিয়ে ঘুমিয়ে পড়ি, কিন্তু আমি কোনোভাবেই ঘুমাতে পারছি না। জিন তখন বলে ওঠে ঠিক আছে তুমি এখানে আসো, আমি তোমার জন্য মেডিসিন খুঁজে নিয়ে আসছি। তারপর জিন মেডিসিন খুঁজতে থাকে কিন্তু কোথাও পায় না, তাই একটা কাপড় ভিজিয়ে এনে জুনের কপালটা মুছে দেয় আর সারা রাত জুনের খেয়াল রাখে। এখানে কথায় কথায় জিন জুনকে বলে তোমার মা তোমার সাথে এমনটা কিভাবে করতে পারলো, সে কি তোমাকে ভালোবাসে না? জুন বলে মা আমাকে অনেক ভালোবাসে। তারপর সে তাকে একটা ফ্যামিলি ফটো দেখায়, সে ছবিতে তার বাবা মার সাথে আরো একজন লোক ছিল আর জুন দেখতে একদম সে লোকটার মতোই হয়েছে। জিন জিজ্ঞাসা করে এই লোকটাকে? জুন বলে এটা তাদের ড্রাইভার, তবে এখন তিনি এখানে থাকে না। চালাক জিন বুঝে যায় তার আসল বাবা হলো এই ড্রাইভারটা। পরের দিন সকালে জিন এসে জুনের মাকে বলে কাল রাতে জুন আমাকে একটা ছবি দেখিয়েছে, যেটা দেখার পর আমি একটা গোপন তথ্য জানতে পেরেছি, আর সেটা হলো জুনের আসল বাবা ওই ড্রাইভারটা। জিন আরো বলে আপনি একবারও ভেবে দেখেছেন জুনের দাদা যদি একবার জানতে পারে যে জুন ওনার আসল নাতি না, তাহলে আপনার কি হবে? সে আপনাকে একটা কানাকুড়িও দিবে না। জিনের মুখে এসব কথা শুনে জুনের মা তো একেবারে হতভম্ব হয়ে যায়। তিনি জিনকে বলে এত ছোট্ট একটা বাচ্চা হয়ে তুমি আমাকে ব্ল্যাকমেল করছো? জিন বলে আমি কাউকে কিছুই বলবো না, আপনি শুধু আমাকে অনাথ আশ্রমে পাঠানোর চিন্তাটা বাদ দিয়ে দেন, আর অবশ্যই নতুন কিছু ড্রেসও কিনে দিবেন। এই বলে জিন এখান থেকে চলে যায়। তারপর জিন জুনের কাছে এসে বলে তুমি সবসময় এমন মনমরা হয়ে কেন থাকো? জুন বলে কারণ আমার মা আমাকে বাসা থেকে বের হতে দেয় না, এমনকি কারোর সাথে মিশতেও দেয় না। জিন তো এখানে জুনের মাকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলে জুনের মন বিষাতে থাকে। সে বলে আমার মনে হয় না তোমার মা তোমাকে একটুও ভালোবাসে, সে তোমার কোনো পরোয়াই করে না, তুমি অসুস্থ থাকলেও তোমাকে দেখতে আসে না। এইসব কথা আবার জুনের মা বাইরে থেকে শুনে ফেলে। তবে জিনের কথাগুলো শুনে জুনেরও মনে হচ্ছিল তার মা হয়তো তাকে আসলেই ভালোবাসে না, তার চোখে একদম পানি চলে আসে। তখনই জিন বলে ওঠে চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশে থাকবো। এদিকে জুনের মা জিনের এসব কথা শুনে জিনের বাবাকে কল করে আর বলে তোমার মেয়ে একটা সাইকো, তাকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও, সে তো দেখছি আমার ছেলেকে আমার বিরুদ্ধে দাঁড় করাচ্ছে। জিনের বাবা বলে আমি এখনই আসছি। তারপর জিন যখন জুনের রুমের বাইরে এসে জুনের মাকে দেখতে পায় তখন সে বলে আপনি কি আমাদের উপর নজর রাখছিলেন নাকি? আপনি যদি আমাকে জুনের থেকে আলাদা করার চেষ্টা করেন তাহলে কিন্তু আমি জুনকে সব সত্যি বলে দিব যে তার আসল বাবাকে। জুনের মা তো এমনিতেই রেগেছিল, তার উপর আবার জিন ওনাকে আবারও ব্ল্যাকমেল করছে দেখে তিনি প্রচন্ড রেগে জিনকে ধরে নিয়ে যাচ্ছিল। জিনকে নেওয়ার সময় ইচ্ছা করে জিন একটা ল্যাম্প লাইট ফেলে দেয় যাতে আর শব্দে জুন চলে আসে, আর ঠিক এমনটাই হয়। জিনের চিৎকার ফলো করতে করতে জুন তো নিচে এসে দেখতে পায় তার মা জিনকে বাথটবে ডুবিয়ে মারার চেষ্টা করছে। জুন এটা দেখে একদম স্তব্ধ হয়ে যায়। এখানে জুনকে দেখে তার মা থেমে যায়, আর এই ঘটনাটাই জুন সবসময় তার স্বপ্নে দেখত। যাক, এই সুযোগে জিন আবার দৌড় দিয়ে জুনকে সাথে নিয়ে চলে যায়, আর যেতে যেতে জুনকে বলে তুমি এখনই একটা অ্যাম্বুলেন্সকে কল করবে আর বলবে যে একটা মেয়ে উপর থেকে পড়ে গিয়েছে। এটা বলে সে জুনকে নিচে রেখে উপরে চলে যায়। জুন তো জিনের কথা মতো অ্যাম্বুলেন্সে কল করে বলে একজন মেয়ে উপর থেকে পড়ে গিয়েছে। ঠিক তখনই সে দেখতে পায় জিন তার চোখের সামনে উপর থেকে পড়ে যাচ্ছে। এটা দেখে সে তো একদম হতভম্ব হয়ে যায় আর তার চোখে পানি চলে আসে। তারপর আমরা হসপিটালের দৃশ্য দেখতে পাই যেখানে এসে জিনের বাবা চিৎকার করে জুনের মাকে বলছিল আমি তোমাকে কতবার বলেছি জিনের খেয়াল রাখতে। এখন তো তার মুখে অনেক আঁচড় পড়ে গিয়েছে, এমনকি সব জায়গায় ব্যান্ডেজ লাগানো। এই অবস্থায় আমরা তার ভিডিও করব কিভাবে? জুনের মা বলে এসব টাকা পয়সা আমার কিছুই লাগবে না, তুমি শুধু তোমার সাইকো মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাও। এই পিচ্ছি মেয়ের কত বড় সাহস, সে উপর থেকে কিভাবে নিজের জানের পরোয়া না করে লাফ দিয়েছে। তারা দুজন
যখন এসব নিয়ে জোরে জোরে কথা বলছিল তখন জুন এসে জিনের কান চেপে ধরে বলে, তোমার এসব কথা শুনতে হবে না। জিন বলে, আমার এই অবস্থা দেখে তুমি কেন কান্না করছো? আসলে জিন ইচ্ছে করে আহত হয়েছে যাতে করে তার বাবা তাকে দিয়ে ভিডিও বানাতে না পারে। আর জিনের পরিকল্পনাটাও সফল হয়েছে, কারণ জুনের মা এখন আর এসব ভিডিও টিডিও করতে চায় না। তারপর জুন জিনকে বলে, আমি এক্সের মানে জানতে পেরেছি। আমি তোমার নোট খাতাতে দেখেছি যেখানে তুমি এক্সের অর্থ লিখেছ। এক্স মানে হলো সেই সব বড় লোক যারা সবসময় তোমাকে টর্চার করে। তুমি সে নোটটায় লিখেছিলে তুমি চাও আমি যেন সবসময় তোমার পাশে থাকি। কথা দিচ্ছি আমি সবসময় তোমার পাশে থাকবো আর সকল বিপদ আপদ থেকে তোমাকে রক্ষা করব। আসলে জিন এই লেখাগুলো ইচ্ছে করে লিখেছিল জুনকে ইমোশনাল ব্ল্যাকমেল করে তার পক্ষে রাখার জন্য। আর ঠিক এমনটাই হয়। এখান থেকেই জিন জুনকে তার কাজে ব্যবহার করতে শুরু করে। তারপর দৃশ্য চলে আসে বর্তমানে জিনকে দেখা যায় হসপিটালে। জুনই তাকে হসপিটালে নিয়ে এসেছিল আর ছোটবেলার মতোই তার হাত ধরে জুন তার পাশেই থাকে। জিনের জ্ঞান ফিরে আসলে জুন তাকে জানায় আজ 3 দিন পর তার জ্ঞান ফিরে এসেছে, এখন তার কেমন লাগছে। জিন তো এ কথা শুনে তাড়াতাড়ি বেড থেকে উঠে একটা ফোন করে আর জানতে পারে ইতিমধ্যে তার কলেজের ভর্তি হওয়ার ডেট ওভার হয়ে গিয়েছে, মানে সে আর ভর্তি হতে পারবে না। এটা শুনে সে তো অনেক বেশি কষ্ট পায়। এত বছরের পরিশ্রম এক নিমেষে তার বাবার জন্য নষ্ট হয়ে গিয়েছে। এই কষ্টটা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তারপর জিনের কাছে তার বন্ধুরা কল করে বলে, কাল তো স্কুলে গ্রাজুয়েশন পার্টি হতে চলেছে, তুমি আসবে তো? জিন বলে, হ্যাঁ আসবো। পরের দিন হাতে ফুল নিয়ে জিন গ্রাজুয়েশনের পার্টিতে চলে আসে আর চুপচাপ ক্লাসের মধ্যে বসে থাকে। সবাই মজা করলো, জিন তো তার ভিতরের এত চাপা কষ্ট রেখে কোনোভাবেই মজা করতে পারছিল না। এদিকে গ্রাজুয়েশন সেরেমনিতে জুনের মাও সেখানে আসে জুনকে নেওয়ার জন্য। সে জুনকে গ্রাজুয়েশনের জন্য অভিনন্দন জানায় আর জিজ্ঞাসা করে তার দাদার সাথে কোনো কথা হয়েছে কিনা। আসলে জুনের মা জানতে চাইছিল গ্রাজুয়েশন কমপ্লিট করার উপলক্ষে তার দাদা তাকে কোনো গিফট দিয়েছে কিনা। তখনই জিনকে পাশ দিয়ে যেতে দেখে জুন তো তার মাকে গাড়িতে বসিয়ে রেখে জিনের পিছু হাঁটতে শুরু করে। জুন জিনের পিছনে হাঁটতে থাকে কিন্তু তাকে ডাকে না। তখনই হঠাৎ করে রাস্তায় জিন একটা লোককে দেখতে পায়। সে একটা চোর ধরেছে, কিন্তু লোকটা পুলিশ ছিল না, লোকটা একটা ক্যাফে চালাতো। এখানে জিন আমাদেরকে বলতে থাকে, আজ যদি এ লোকটার সঙ্গে আমার দেখা না হতো তাহলে আমার জীবনটা হয়তো অন্যরকম হতো, কিন্তু এখন আর কিছুই পাল্টাবে না। সে এক দৃষ্টিতে লোকটার দিকে তাকিয়ে থাকে আর তার মাথার ভিতরে একটা নতুন প্ল্যান তৈরি হয়। তো পরবর্তীতে নিজের